দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় যদি দেখা যাবে, এটাই তো আমি চাইছি আপনি নির্বাচিত হন, অসুবিধে তো নেই। যখন দেখা যাবে জোর করে মানুষের রায়কে একদিক থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার প্রবণতা ঘটবে, তখনই দেখবেন যে এই রক্তক্ষয়ী বিষয়টি ঘটবে। ওই বাজছে ভোটের দামামা, এই নিয়ে চলছে আমাদের ক্যামেরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আমরা চলে গিয়েছিলাম রাজ্যের প্রদেশ কংগ্রেস অফিস বিধান ভবন, যেখানে আমরা কথা বলে নিই সভাপতি শুভঙ্কর সরকারের সাথে। আবারও কি জিরো থেকে হিরো হতে পারবে কংগ্রেস? আমাদের তরফ থেকে তাকে প্রশ্ন করা হয় দল কতটা গুটি সাজিয়েছে ভোটের জন্য, আবারও কি ভোটে জোট বাঁধবেন তারা? দেখুন, এখন আমি মনে করি যে কোনো মানুষ তখনই তিনি সুস্থভাবে চলতে পারেন তার পায়ে যদি নিজে জোর থাকে। অতএব পায়ে জোর তৈরি করার প্রচেষ্টাটাই কংগ্রেস করছে। এবার আমি এই পায়ে জোরটা তৈরি সঠিকভাবে করতে পারলে আমি যে সঠিকভাবে হাঁটা শুরু করব, সেই হাঁটার সঙ্গে যদি কেউ আমার সঙ্গে পায়ে পা রেখে পাশাপাশি হাঁটতে পারে, তো নিশ্চিতভাবে একসঙ্গে তখন হাঁটব। এক সময় কলকাতা, মুর্শিদাবাদ, বহরমপুর যা ছিল কংগ্রেসের দুর্গ, তা ফিরিয়ে আনার জন্য কতদূর চেষ্টা করছেন তারা? সারা বাংলাই তো কংগ্রেসের দুর্গ ছিল। কংগ্রেস মানেই বাংলার উন্নয়নের কথা মানুষ ভাবতেন। কংগ্রেস মানেই, কংগ্রেস আমল যদি দেখেন, বামফ্রন্টের আমল দেখেন এবং তৃণমূলের আমল দেখেন, আর বিজেপির কিছু এমএলএদের চিৎকার চেঁচামেচি দেখেন, এই পুরো ব্যাপারটাকে যদি কম্পেয়ার করেন, কংগ্রেস আমলে কী ছিল? আপনি একটা কারখানায় চাকরি করতে যেতেন, পশ্চিমবাংলায় শিল্প ছিল, সেই বড় ফ্যাক্টরি থেকে যে চিমনি ছিল, সেই চিমনি থেকে ধোঁয়া বেরোতো, সামনে প্রচুর দোকানদানি হয়ে যেত, অর্থনৈতিক বুনিয়াদ শক্ত হয়েছিল, কেনাকাটা বিক্রি সমস্ত জায়গায় একটা কমার্শিয়াল অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল। এই যে জায়গা, এই অর্থনৈতিক যে শ্রীবৃদ্ধি কংগ্রেস আমলে যেটা ছিল, যেদিন কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেল, সাইরেন বাজতো, হাজার হাজার কর্মী ফ্যাক্টরি থেকে বেরোতো, সাইরেন বাজতো, হাজার হাজার কর্মী ফ্যাক্টরির ভেতরে ঢুকতো। কলকাতায় একটা বা কলকাতার আশেপাশে যে জেলাগুলো ছিল, সেগুলো শিল্প নগরী হিসাবে দেখা যেত। কংগ্রেস ক্ষমতায় থেকে চলে গেল, বামফ্রন্ট এলো, আস্তে আস্তে চিমনি থেকে ধোঁয়া বেরোনো বন্ধ হলো। এইবার এই যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা আপনাকে এটা মানতে হবে, কংগ্রেস ছাড়া পশ্চিম বাংলার উৎপাদন শিল্প একেবারে স্তব্ধ। কংগ্রেস ছাড়া শিল্প নেই, এটা আজকে কিন্তু প্রমাণিত। ভোটের আগেই এই যে রক্তক্ষরণের রাজনীতি হয়, এই বিষয়ে কি মতামত দেবেন তিনি? দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় যদি দেখা যাবে, এটাই তো আমি চাইছি আপনি নির্বাচিত হন, অসুবিধে তো নেই। যখন দেখা যাবে জোর করে মানুষের রায়কে একদিক থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার প্রবণতা ঘটবে, তখনই দেখবেন যে এই রক্তক্ষয়ী বিষয়টি ঘটবে। আমার দুটো কথা। দেখুন, পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার অবনতি হলে আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারে পড়ে, রাজ্য সরকার দায়ী। ত্রিপুরাতেও আইন শৃঙ্খলার অবনতি হলে সেটাও রাজ্যের এখতিয়ারে পড়ে, সেটাও রাজ্য সরকার দায়ী। কিন্তু প্রধান বিচারপতিকে যখন কেউ জুতো ছুঁড়ে মারে, আর সেটা যখন দিল্লি পুলিশের আন্ডারে, সেন্ট্রাল পুলিশের আন্ডারে থাকে, স্টেটের তো আন্ডারে নয়, তাদের ডেকে যখন জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু আরও জুতো ছোড়ার প্রবণতা বাড়ে। এখান থেকেই ক্রাইম তৈরি হয়। যেহেতু ভোট দরজায় কড়া নাড়ছে, তাহলে কি কংগ্রেসের অধীর চৌধুরীকে এবার ভোটের ময়দানে দেখা যাবে? অদিতদা আমাদের নেতা, প্রদীপদা আমাদের নেতা, আব্দুল মান্নান আমাদের নেতা, দীপা দাস মুন্সি আমাদের নেত্রী, ডিপি রায় আছেন। তো সামগ্রিকভাবে সবাই মিলে কংগ্রেস কি করে শক্তিশালী হয়, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি কংগ্রেস কর্মীরা পশ্চিমবাংলায় চাইছেন 294টা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তার কারণ তারা বলছেন যে আমরা দীর্ঘদিন ধরে, আমরা প্রত্যেকটি অনেক বিধানসভায় আছে যেখানে আমরা লড়তে পারিনি, এবং আজকে কংগ্রেস কর্মীরা তাই চেষ্টা করছেন প্রত্যেকটি জায়গায় সংগঠনকে শক্তিশালী করার। নিশ্চিতভাবে আমাদের সংগঠন দুর্বল,
কারণ আমরা বিধানসভায় কোনো আমাদের প্রতিনিধি নেই। বিধানসভায় যদি প্রতিনিধি থাকতো, আমাদের যে অত্যাচার বলুন, থানায় যাওয়া বলুন, লালবাজারে যাওয়া বলুন, পুলিশ স্টেশন, সমস্ত জায়গায় আমাদের একজন প্রতিনিধি থাকতেন বিধানসভার ভেতরে। তিনি আমাদের বিভিন্ন কর্মীদের যে সাফারিংস, সেই কথাগুলো তুলে ধরতে পারতেন। আমাদের তরফ থেকে তাকে শেষ প্রশ্ন, এসআইআর এর প্রভাব কি হতে চলেছে বলে তার মনে হয়? এসআইআরটা কি? এসআইআর হচ্ছে এমন একটি জিনিস, এটা কংগ্রেস আমলে হয়েছে। সংবিধানের যে আইন আছে সেই আইন মোতাবেক যদি এসআইআর হয়, কেউ তার বিরোধিতা থাকবে না। কিন্তু এসআইআরটা যদি অসাংবিধানিক প্রক্রিয়ায় হচ্ছে তাকে ব্যবহার করা হয়, যদি পলিটিক্যাল মোটিভেটেড হয়, তাহলে সেই এসআইআর মানেই যে লোকেরা আমাদের ভোট দিয়েছিল, আজকে কোনো কারণে ভাবছি যে ওই লোকগুলো ভোট দেবে না, ওদের ভোটার লিস্ট থেকে ওদের নামটাকে বাদ দাও। এই প্রক্রিয়া বিহারে এসে যখন দেখা গেল 65 লক্ষ লোকের নাম বাদ চলে গেল, যারা জীবিত আছে তাদের জীবিত বলা হয়নি, যারা ওইখানকার বাসিন্দা তাদের বলা হচ্ছে বাইরের। এই করে যখন ফর্ম 7-এর মাধ্যমে তাদের নামে অবজেকশন তৈরি করে, তারা নিজেরাই জানেন না, তাদের নাম বাদ দেয়া হলো। রাহুল গান্ধী রুখে যদি না দাঁড়াতেন, তাহলে সুপ্রিম কোর্টের যে কেস চলার পর যে মান্যতা পেল ওই আধার কার্ড, সেই আধার কার্ডে তারা ভোট পেয়ে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন, অথচ পরবর্তী ক্ষেত্রে তারা মানতে চাইছিলেন না। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বললেন। যদিও সুপ্রিম কোর্ট বললেন এটা নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু এটা বাদ দিয়ে নির্বাচনে করা যাবে না। অতএব এই আধার কার্ডকে তার একটি ভোট দেওয়ার ছাড়পত্র হিসাবে গ্রহণ করতে হবে।